আজকে আমরা আলোচনা করব একাধিক কার্যকরী মূলক যখন একসাথে থাকবে তখন যৌগগুলোর নাম কিভাবে হবে এবং কাকে প্রায়োরিটি দিয়ে আমরা নাম্বারিং করব। দেখো আমাদের এই ক্ষেত্রে কার্যকরী মূলক এই কার্যকরী মূলকের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে কার্যকরী মূলককে কিন্তু আমরা শাখা হিসেবে বিবেচনা করব যখন দেখব সক্রিয় কার্যকরী মূলক কাছে আছে। আচ্ছা, তাহলে শাখায় যদি থাকে তাহলে নাম কি হবে? শাখায় নাম এবং মূল যৌগে নাম। কার্যকরী মূলক যদি সবচেয়ে বেশি সক্রিয়তার প্রায়োরিটি দিই তাহলে সবচেয়ে বেশি সক্রিয় কার্যকরী মূলক হচ্ছে জৈব অ্যাসিড। এই জৈব অ্যাসিডকে আমরা কখনোই শাখা হিসেবে বিবেচনা করবো না, কারণ সেই সবচেয়ে বেশি সক্রিয়। আমরা জৈব অ্যাসিডের ক্ষেত্রে দেখছিলাম যে যখন 3 বা ততোধিকবার জৈব অ্যাসিডের কার্যকরী মূলক থাকে তখন তাকে শাখা হিসেবে বিবেচনা করতে হয়, কিন্তু একাধিক কার্যকরী মূলকের ক্ষেত্রে তাকে আমরা কখনো শাখা হিসেবে বিবেচনা করব না। আমরা তাকে সবসময় মূল চেইনে রাখবো, কারণ সবচেয়ে সক্রিয় হচ্ছে আমাদের জৈব অ্যাসিডের কার্যকরী মূলক। তাহলে মূল চেইনে রেখে তাকে কি বলবো? ওইক অ্যাসিড বলবো। ওইক অ্যাসিড, অর্থাৎ আমাদের মূল চেইনের যে নামকরণ আগে করেছিলাম সেই ওইক অ্যাসিড। আমাদের এই জৈব অ্যাসিডের তুলনায় কম সক্রিয় যেমন রয়েছে সায়ানো যখন থাকে তখন আমরা তাকে সব সময় শাখা হিসেবে রাখবো এবং বলবো সায়ানো। যদি শাখা হিসেবে তাকে বিবেচনা না করি তাহলে নাম হবে নাইট্রাইল। আমরা 2 ধরনের নামকরণ অবশ্য আগে পড়েছিলাম। নাইট্রাইল। এবার আসি এর তুলনায় কম সক্রিয় হচ্ছে অ্যালডিহাইড। অ্যালডিহাইড যখন শাখা হিসেবে থাকবে তখন নাম হবে ফরমাইল। আর যখন অ্যালডিহাইড আমাদের মূল শব্দ হিসেবে থাকে তখন আমাদের নাম হয় অ্যাল। অ্যালডিহাইডের জন্য অ্যাল। অ্যালডিহাইডের তুলনায় কম সক্রিয় হচ্ছে কিটোন কার্যকরী মূলক। কিটোন যদি শাখা হিসেবে বিবেচনা করতে হয় তাহলে আমাদের নাম বলতে হবে কিটো। কিটোনকে বলতে হবে কিটো। আর মূল চেইনে থাকলে আমরা তাকে বলি মূল যৌগ হিসেবে ওন। ওন। এর তুলনায় আমাদের নিম্ন সক্রিয় যেমন রয়েছে দ্বিবন্ধন, কার্বন কার্বন দ্বিবন্ধন, আর রয়েছে কার্বন কার্বন 3 বন্ধন। কার্বন কার্বন দ্বিবন্ধন যখন থাকে তখন আমরা সবসময় কিন্তু দেখে মূল চেইনে রেখেছি। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধনকে মূল চেইনে বাইরে রাখতে হচ্ছে বা শাখায় রাখতে হচ্ছে, তখন এর নাম হবে ভিনাইল। আর মূল যৌগে থাকলে আমাদের অ্যালকিনের জন্য ইন। কার্বন কার্বন দ্বিবন্ধন যদি আমাদের শাখা হিসেবে বিবেচনা করতে হয় তাহলে এর নাম হবে ইথাইনাইল। আর যখন মূল যৌগ হিসেবে থাকে তখন তো আমরা আইন শব্দ যোগ করি, আইন। তো যাই হোক, মোটামুটি আমরা এগুলো যৌগ ব্যবহার করে সফল কার্যকরী মূলক একসাথে থাকলে নামকরণ কী হবে সেগুলো দেখব। এছাড়াও আমাদের কিছু কার্যকরী মূলক আছে হ্যালাইড, তারপর অ্যামিন, ওগুলোর তো নামকরণ শাখা হিসেবে কেমন হয় আমরা আগে থেকেই দেখেছি। আচ্ছা, তাহলে আমাদের এই যে সক্রিয়তম কার্যকরী মূলক আছে, সক্রিয়তম কার্যকরী মূলকের সিরিয়ালটা আমাদের মনে রাখতে হবে, পাশাপাশি শাখায় নাম কী হয়, মূল চেইনের নাম কী হয় এটা মনে রাখতে হবে। মূল চেইনের নাম অবশ্য সবারই আমরা জানি, শাখায় এই যৌগগুলোর নাম আমরা কীভাবে হবে সেটা একটু মনে রাখবো। আমরা 2-1টা উদাহরণ দেখি। দেখো CH3, ধরো এটা একটা যৌগ আমাদের দেয়া আছে, CH3, এইখানে আছে NH2 কার্বন, এইখানে আছে COOH, এইখানে CH2 কিংবা CH ডাবল বন্ড CH2, এই একটা যৌগ।
আচ্ছা, এই যৌগটার নামকরণ করতে হবে। দেখো আমাদের এই ধরনের যৌগগুলোর ক্ষেত্রে আমরা সর্বপ্রথম যেটা খুঁজবো, যে একাধিক কার্যকরী মূলক আছে, তাহলে আমাদের সক্রিয়তম কার্যকরী মূলক কোনটা এটা আমাদের খুঁজতে হবে। দেখো এখানে সবচেয়ে বেশি সক্রিয়তম কার্যকরী মূলক জৈব অ্যাসিডের কার্যকরী মূলক। যেই দিক থেকে জৈব অ্যাসিড কাছে সবসময় সেই দিক থেকে নাম্বারিং, মানে জৈব অ্যাসিডের কার্যকরী মূলক সবসময় 1 হয়। তাই আমরা নাম্বারিংয়ের সময় এখান থেকে যাত্রা শুরু করব। কিন্তু সমস্যা হলো এই যে দ্বিবন্ধন, আমরা কিন্তু আরেকটা রুলসও পড়ছিলাম যে দ্বিবন্ধনকে সবসময় মূল চেইনের মাঝে রাখতে হয়। দ্বিবন্ধনকে সবসময় কী করতে হয়? মূল চেইনের মাঝে রাখতে হয়। তাহলে দ্বিবন্ধনকে কিন্তু মূল চেইনের মাঝে রাখতে হবে। এই ক্ষেত্রে দ্বিবন্ধনকে মূল চেইনে রাখতে গেলে জৈব অ্যাসিড বাদ পড়ে যাচ্ছে। তাই আমরা এই অংশের নাম ভিনাইল দিয়ে করব। এই অংশের নামটা কীভাবে করব? ভিনাইল দিয়ে। দেখো তাহলে এখান থেকে যাত্রা শুরু, এইখানে এসে শেষ। আমাদের বাকি যা কিছু থাকলো সবগুলো আমাদের শাখা হয়ে গেল। তাহলে এটা হচ্ছে ক্লোরো, এটা হচ্ছে হাইড্রক্সি, এটার নাম হলো অ্যামিনো, আমাদের এটা হলো ভিনাইল, আর এটা হচ্ছে আমাদের ওইক অ্যাসিড। তাহলে এইভাবে আমরা যৌগটার নাম লিখবো। সবসময় জৈব অ্যাসিডের কার্যকরী মূলককে আমরা 1 ধরবো, কারণ এ হচ্ছে সবচেয়ে বেশি সক্রিয়। এটা হলো 2 কার্বনের ইথাইল, এই মূলকটা থেকে গেছে। আচ্ছা তাহলে 1 2 3 4 5, কারণ আমাদের জৈব অ্যাসিডের কার্যকরী মূলক সবসময় 1 নম্বরেই হয়, এই জন্য এমনটা হলো। আচ্ছা এবার আমরা আসি, নাম লেখার সময় অ্যালফাবেটের প্রাধান্য দিতে হবে। আমাদের কি কি আছে দেখো, হাইড্রক্সি এইচ দিয়ে, ক্লোরো সি দিয়ে, ইথাইল ই দিয়ে, অ্যামিনো এ দিয়ে, ভিনাইল ভি দিয়ে। তাহলে আমরা এই সিরিয়ালে অ্যালফাবেটের ভিত্তিতে নামগুলো লিখব। তাহলে প্রথমে আসবে কি? প্রথমে আসবে অ্যামিনো। তাহলে দেখো 3 অ্যামিনো, তারপরে আসবে ক্লোরো। ক্লোরো কততে আছে? 4-এ আছে, 4 ক্লোরো। সি এর পরে কি আসবে? ইথাইল আসবে, তাহলে কততে আছে? 3-তে, 3 ইথাইল। আচ্ছা ই এর পরে কি আসবে? আমাদের হাইড্রক্সি আছে কততে? 4-এ, 4 হাইড্রক্সি। দেন আমাদের যৌগটা হচ্ছে 5 কার্বনের ওইক অ্যাসিড, তার মানে পেন্টানোইক অ্যাসিড। তাহলে যৌগটার নাম হলো পেন্টানোইক অ্যাসিড। পেন্টানোইক অ্যাসিড। যেহেতু জৈব অ্যাসিড সবচেয়ে বেশি সক্রিয়, তাই জৈব অ্যাসিডকেই কিন্তু আমি প্রায়োরিটি দিয়েছি। তাহলে দেখো নাম কি দাঁড়ালো? 3 অ্যামিনো, 4 ক্লোরো, 3 ইথাইল, 4 হাইড্রক্সি, পেন্টানোইক অ্যাসিড। দেখো এখানে কিন্তু আমাদের হাইড্রক্সিলের সক্রিয়তা জৈব অ্যাসিডের তুলনায় কম, আবার আমাদের ক্লোরো বা অ্যামিনো এদের সক্রিয়তা কিন্তু জৈব অ্যাসিডের তুলনায় কম। আর এই যে দ্বিবন্ধন সবসময় মূল চেইনে রাখতে হয়, কিন্তু জৈব অ্যাসিডকে মূল চেইন থেকে বাদ দিলে তো হচ্ছে না। তাই আমরা কি করব? ওই অংশটাকে ভিনাইল রূপে আমরা নামকরণ করব। আচ্ছা আমরা আমরা ভিনাইল নামটা লিখিনি, সরি। হাইড্রক্সির পরে ভিনাইল আসবে, হাইড্রক্সি। আচ্ছা আমাদের ভিনাইল কততে আছে? 2 ভিনাইল আছে, 2 ভিনাইল। আমাদের এবার আসছে পেন্টানোইক অ্যাসিড, ভিনাইলটা আমাদের বাদ পড়েছিল। তাহলে দেখো আমাদের সবগুলো শাখার নামকরণ হয়ে গেছে। তাহলে যৌগটার নাম দাঁড়ালো 3 অ্যামিনো, 4 ক্লোরো, 3 ইথাইল, 4 হাইড্রক্সি, 2 ভিনাইল, পেন্টানোইক অ্যাসিড। আচ্ছা আমরা আরও 2-1টা প্র্যাকটিস করি। দেখো আগে একটা জৈব অ্যাসিডের সাথে একটা মিথাইল মূলক, একটা ইথাইল মূলক, দেন এর সাথে একটা অ্যালডিহাইড মূলক, এর সাথে একটা হাইড্রক্সিল মূলক, আর এই পাশে CH2 এর সাথে একটা ধরে নাও নাইট্রোমূলক, NO2 নাইট্রোমূলক। এই হচ্ছে আমাদের যৌগ।
আচ্ছা, এই যৌগটার এবার নামকরণ করব। তাহলে এই যৌগের ক্ষেত্রে আমাদের প্রায়োরিটি কার সবচেয়ে বেশি প্রায়োরিটি হচ্ছে জৈব অ্যাসিডের কার্যকরী মূলকের। তাহলে জৈব অ্যাসিডকে সবসময় 1 নম্বর ধরে আমরা দীর্ঘ চেইন শুরু করব। দেখো তাহলে আমার যাত্রা শুরু এইখান থেকে। আচ্ছা, আমি যদি এদিকে চলে যাই এই অংশ জটিল, নামকরণ করতে পারবো না, তাই নিচেই নামতে হবে। আচ্ছা, নিচে নামলাম এই পর্যন্ত। তাহলে আমার বাকি সবগুলোকে এবার শাখা হিসেবে বিবেচনা করতে হবে। এটা 1 কার্বনের মিথাইল শাখা, 2 কার্বনের ইথাইল শাখা, আমাদের এটা হচ্ছে হাইড্রক্সিল শাখা, ওইস হচ্ছে হাইড্রক্সিল শাখা, আমাদের এটা হচ্ছে ফরমাইল শাখা, আর এটা হচ্ছে নাইট্রোমূলক, নাইট্রো শাখা। তাহলে আমরা জৈব অ্যাসিডকে 1 ধরে তাহলে 1 2 3 4 এই হচ্ছে আমাদের দীর্ঘ চেইন, 4 কার্বনের দীর্ঘ চেইন। এবার তাহলে আমরা 4 কার্বনের দীর্ঘ চেইনের শাখাগুলোর নাম অ্যালফাবেটের ভিত্তিতে লিখব। আচ্ছা, তাহলে অ্যালফাবেটের ভিত্তিতে দেখো আমাদের কি কি আছে। মিথাইল এম দিয়ে, ইথাইল ই দিয়ে, আমাদের হাইড্রক্সি এইচ দিয়ে, আমাদের ফরমাইল এফ দিয়ে, আমাদের নাইট্রো এন দিয়ে। আমাদের তাহলে এইচটা আসলে ওপরে হবে, জায়গা নেই তো এখানে লিখলাম। তাহলে আমরা অ্যালফাবেটের ভিত্তিতে সর্বপ্রথম কাকে লিখব, ইথাইল কাকে লিখব। তাহলে আমরা আগে ইথাইল লিখে ফেলি। দেখো 2 ইথাইল, 2 ইথাইল, এরপরে আসবে কি, এরপরে আসবে আমাদের ফরমাইল। ফরমাইল কততে আছে, 3-তে, কারণ CHO এটা অ্যালডিহাইডের কার্যকরীমূলক শাখা হিসেবে থাকলে আমরা ফরমাইল হিসেবে নামকরণ করব। 3 ফরমাইল, 3 ফরমাইল। এবার আসবে হাইড্রক্সি এইচ দিয়ে। হাইড্রক্সি কোথায় আছে, হাইড্রক্সি আছে 3-এ, 3 হাইড্রক্সি। এবার আসবে মিথাইল। মিথাইল আছে কততে, মিথাইল আছে 2-এ, হাইপেন আগে দিয়েছি। তাহলে 2 মিথাইল। এবার আসবে নাইট্রোমূলক কততে, 4-এ, 4 নাইট্রো। 4 নাইট্রো। দেখো তাহলে আমাদের মোটামুটি সব শাখাগুলোই কিন্তু লেখা হয়ে গেছে। এবার আমরা কি করব, এবার আমরা মূল যৌগের নাম 4 কার্বনের তাহলে বিউটানোইক অ্যাসিড লিখব। তাহলে এটার সাথে হবে বিউটানোইক অ্যাসিড, বিউটানোইক অ্যাসিড, বিউটানোইক অ্যাসিড, 4 কার্বনের বিউটানোইক অ্যাসিড। যৌগটার নাম তাহলে দাঁড়ালো 2 ইথাইল, 3 ফরমাইল, 3 হাইড্রক্সি, 2 মিথাইল, 4 নাইট্রো বিউটানোইক অ্যাসিড। তাহলে আমাদের একাধিক কার্যকরী মূলক থাকলে আমরা এইভাবে কার্যকরী মূলকগুলো নামকরণ করব। আচ্ছা, আমরা আরেকটা উদাহরণ দেখি। CH3 CN মানে সায়ানাইড এর কার্যকরী মূলক, NH2 অ্যামিনের কার্যকরী মূলক, হাইড্রক্সিল, ব্রোমো, CHO, CH3। ধরো এটা আমাদের একটা যৌগ। আচ্ছা, এই যৌগের ক্ষেত্রে আমাদের প্রথম কাজ হলো দীর্ঘ চেইন বাছাই করা। আগে সক্রিয়তম কার্যকরী মূলক খুঁজতে হবে, কারণ অনেকগুলো কার্যকরী মূলক আছে। দেখো জৈব অ্যাসিড নেই, তাহলে জৈব অ্যাসিডের তুলনায় আমাদের যে মূলকগুলো কম সক্রিয় রয়েছে সেই কম সক্রিয় মূলককে আমরা প্রায়োরিটি দেবো। এখানে কিন্তু সায়ানাইড কম সক্রিয়, কিন্তু তারপরেও আমরা সায়ানাইডকে শাখা হিসেবে বিবেচনা করে কিন্তু নামকরণ শিখেছি, তাই আমরা প্রায়োরিটি দেবো কিন্তু অ্যালডিহাইড মূলককে। তাহলে অ্যালডিহাইডকে আমরা মূল চেইনে রেখে নাম্বারিং করব। দেখো দীর্ঘ চেইন শুরু করলাম, এই যে, তাহলে এই হচ্ছে আমাদের দীর্ঘ চেইন। এখানে আমরা সায়ানাইডকে প্রায়োরিটি দিয়েছি কারণ জৈব অ্যাসিডের তুলনায় সে কম সক্রিয়। আচ্ছা, নাম্বারিংয়ের সময় আমাদের অ্যালডিহাইডকে প্রায়োরিটি দিয়েছি কারণ জৈব অ্যাসিডের তুলনায় অ্যালডিহাইড কম সক্রিয়। অ্যালডিহাইডের সবসময় কার্যকরী মূলক 1 হয়, তাই 1 2 3 4 5। দেখো এখানে অ্যামিনো এ দিয়ে, ব্রোমো বি দিয়ে, সায়ানো সি দিয়ে, হাইড্রক্সি এইচ দিয়ে, মিথাইল এম দিয়ে শুরু। তাহলে আগে সর্বপ্রথম আমরা কি লিখব, অ্যামিনো। তাহলে 4 অ্যামিনো, 4 অ্যামিনো। এবার আসলে ব্রোমো কততে আছে, 3-তে, 3 ব্রোমো, 3 ব্রোমো। আচ্ছা, এবার সায়ানো, সায়ানো সি দিয়ে শুরু হয়, তাহলে 4 সায়ানো, 4 সায়ানো।
এবার আসি হাইড্রক্সি। হাইড্রক্সি আছে 3-এ, তাহলে 3 হাইড্রক্সি, 3 হাইড্রক্সি। আচ্ছা, এবার হাইড্রক্সির পর কি আছে? হাইড্রক্সির পর আছে মিথাইল। আচ্ছা, কততে আছে মিথাইল? এই যে 2-এ আছে মিথাইল, তাহলে 2 মিথাইল, 2 মিথাইল। যেহেতু আমাদের মূল যৌগ কয় কার্বনের? 5 কার্বনের, 5 কার্বনের অ্যালডিহাইড, তাহলে পেন্টানেল, পেন্টানেল, মিথাইল পেন্টানেল। অ্যালডিহাইডের জন্য অ্যাল শব্দ যোগ হলো, তাহলে নাম হলো মিথাইল পেন্টানেল। যৌগটার নাম কি দাঁড়ালো? 4 অ্যামিনো, 3 ব্রোমো, 4 সায়ানো, 3 হাইড্রক্সি, 2 মিথাইল পেন্টানেল। তাহলে আমাদের একাধিক কার্যকরীমূলক বিশিষ্ট যে সকল যৌগগুলো আছে তাদের ক্ষেত্রে আমরা ঠিক এভাবে নামকরণ করব। আশা করছি এই ধরনের নামকরণে আমাদের সমস্যা না হওয়ারই কথা, কারণ আমরা সক্রিয়তার ভিত্তিতে কিন্তু মূল চেইন বাছাই করব। মানে সবচেয়ে বেশি সক্রিয় কার্যকরীমূলককে সবসময় আমরা মূল চেইনে রাখবো, তারপর কম সক্রিয়গুলোকে আমরা শাখা হিসেবে বিবেচনা করব। আচ্ছা, এবার আমরা দেখব যে সকল যৌগগুলোর ক্ষেত্রে সাধারণত বলয় গঠন হয় বা চাক্রিক বলয় গঠন হয় সেই সকল যৌগের নামকরণ কি হবে। দেখো, CH3, CH2, CH3। আচ্ছা দেখো, নর্মালি এই যৌগটার নাম হলো প্রোপেন, 3 কার্বনের প্রোপেন। আচ্ছা, এখন এই পাশের একটা হাইড্রোজেন, এই পাশের একটা হাইড্রোজেন চলে গিয়ে যদি নিজেদের মধ্যে বলয় গঠন করে বা চক্র গঠন করে, সেই ক্ষেত্রে যৌগটার গঠন হবে এই যে এমন। এই যৌগের নামও কিন্তু আমার প্রোপেন, কারণ দেখো প্রোপেনের সাধারণ সংকেতের সাথে কিন্তু মেলেনি, প্রোপেনের সাধারণ সংকেতের সাথে মেলেনি, কিন্তু আমাদের যৌগগুলোর কার্বন কার্বন একক বন্ধন আছে, অন্য কোনো কার্যকরী মূলক নেই, তাই এই যৌগটার নাম আমরা প্রোপেনই বলবো। তবে আমরা বলবো চাক্রিক প্রোপেন, চাক্রিক প্রোপেন, চক্রাকারে রয়েছে তাই চাক্রিক প্রোপেন। ঠিক আছে, তাহলে আমাদের এইভাবে যৌগগুলোর নামকরণ করতে হবে। আচ্ছা, আরেকটা যৌগ দেখি, CH2, 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 4 কার্বন, CH2, CH2। দেখো, আমাদের এই যৌগটাও কিন্তু বলয়াকার যৌগ, এখানে কিন্তু 5টা আমাদের কার্বন রয়েছে, তার মানে মেইন যৌগ হচ্ছে পেন্টেন। তবে এই যৌগটা চক্রাকারে রয়েছে তাই চাক্রিক পেন্টেন, চাক্রিক পেন্টেন। অনেক ক্ষেত্রে এই চাক্রিক যৌগের ক্ষেত্রে বিশেষ করে এই গঠনগুলো আমরা একটু বেশি ব্যবহার করে থাকি। মানে আমরা কার্বন না লিখে সরাসরি আমরা রেখা দিয়ে বন্ড বুঝাই বা কার্বন সংখ্যা বুঝিয়ে থাকি। আচ্ছা, তাহলে আমি লিখছি, একটু দেখো, CH2, আচ্ছা CH লিখি, CH, আচ্ছা ধরো এই যৌগটাই, এটাকে আমরা এইভাবে না লিখে এইভাবে লিখতে পারি, এই যে। অর্থাৎ আমাদের এখানে এই পয়েন্টে রয়েছে একটা কার্বন, এখানে একটা কার্বন, এই পয়েন্টে একটা কার্বন, তাহলে এখানে কার্বন কার্বন দ্বিবন্ধন। দেখো, এই যৌগটা কিন্তু আমাদের 3 কার্বন বিশিষ্ট, কিন্তু এখানে দ্বিবন্ধন আছে, তার মানে এটা হচ্ছে প্রোপিন, তাহলে যৌগটার নাম হচ্ছে চাক্রিক প্রোপিন, চাক্রিক প্রোপিন। এটারই কিন্তু আরেকটা গঠন হচ্ছে এটা চাক্রিক প্রোপিন। ঠিক আছে, আমরা যখন বেনজিন লিখি তখন আমরা সাধারণত এই যে দেখো, এই যৌগটার নাম হলো চাক্রিক হেক্সডেন, যেহেতু অ্যালকেন তাই চাক্রিক হেক্সডেন। এটা কিন্তু বেনজিন না, বেনজিনে তোমার দ্বিবন্ধন থাকতে হবে তো 3 জায়গাতে, তাহলে চাক্রিক হেক্সডেন। আচ্ছা, আমরা একটা দ্বিবন্ধন দিলাম, তাহলে যৌগটার নাম হয়ে গেল চাক্রিক হেক্সিন, চাক্রিক হেক্সিন। এখানে নাম্বার উল্লেখের কিন্তু দরকার পড়ছে না, কারণ তুমি যেটাই বলো চাক্রিক হেক্সিন 1ই হবে। আচ্ছা, এবার আমরা ধরো এখানে একটা দ্বিবন্ধন দিয়েছি, তাহলে এবার কিন্তু চাক্রিক হেক্সিন বলতে হবে, কিন্তু 2বার আছে ইন, তাহলে আমাদের এখানে কি করতে হবে? নাম্বার উল্লেখের প্রয়োজন রয়েছে, নাম্বার উল্লেখের প্রয়োজন রয়েছে। তাহলে আমি যেদিক থেকে যাই আমাদের দ্বিবন্ধনগুলোকে যেন কাছে থাকে। দেখো, তাই 1, 2, 3, 4, 5, 6 এই হলো আমার মূল যৌগ। আচ্ছা, আমি আগে চাক্রিক শব্দটা লিখে ফেললাম, কারণ যৌগটা চক্রাকারে রয়েছে। চাক্রিক, আমার মূল শব্দ হচ্ছে হেক্স,
ইন আছে কত কততে, 1 এবং 3-এ। চাকরিক হেক্স 1,3 কয়বার ইন আছে, 2বার, তার মানে ডাই ইন। ডাই ইন যৌগটার নাম হলো চাকরিক হেক্স 1,3 ডাই ইন। চাকরিক হেক্স 1,3 ডাই ইন। আচ্ছা, এখন এই যৌগটাতেই যদি আমরা আরও একটা বন্ধন দিয়ে দিতাম, আমি বলতে যাচ্ছি এই গঠনটার কথা, দ্বিবন্ধন দ্বিবন্ধন দ্বিবন্ধন, তাহলে এটার বাণিজ্যিক নাম হয়ে যায় বেনজিন। আমরা কিন্তু তখন এখানে বলবো না চাকরিক হেক্স 135 টাই ইন, আমরা সরাসরি ওকে কী বলবো, বেনজিন বলবো। চাকরিক হেক্স 135 টাই ইন না বলে আমরা ওটাকে কী বলবো, বেনজিন বলবো। আচ্ছা, তাহলে এই যৌগটার নাম হচ্ছে বেনজিন। আচ্ছা, বেনজিনের এই দ্বিবন্ধনগুলো যেহেতু সঞ্চালনশীল অবস্থায় থাকে, তাই আমরা কিন্তু বেনজিনের ক্ষেত্রে এই গঠনটা দেখতে পাবো, এই যে সঞ্চালনশীলের এই গঠনটা দেখতে পাবো, এটা হচ্ছে বেনজিনের গঠন। আচ্ছা, বেনজিনের ক্ষেত্রে আমাদের মাথার উপরে যখন OH থাকে, CH3 থাকে, তখন নাম কিন্তু চেঞ্জ হয়ে যায়। তাহলে আমাদের মনে রাখতে হবে, যদি মাথার উপরে OH থাকে তাহলে তার নাম হয় ফেনল। বেনজিনের মাথার উপরে যখন OH3 থাকবে তখন নাম হবে ফেনল। বেনজিন জাতকে কিন্তু এরকম অনেকগুলো জাতক আমরা চিনি, যেমন বেনজিনের মাথার উপরে যদি আমাদের CH3 থাকে তাহলে নাম হচ্ছে টলুইন। টলুইন, এগুলো আমাদের আসলে মুখস্থ রাখতে হবে এই নামগুলো। বেনজিনের মাথার উপরে যদি NH2 থাকে, এগুলো সবগুলো বাণিজ্যিক নাম লিখছে, এটার নাম হচ্ছে অ্যানিলিন। অ্যানিলিন। বেনজিনের সাথে যদি আমাদের ক্লোরো থাকে তাহলে নাম হবে ক্লোরোবেনজিন। যদি ব্রোমো থাকে মানে হ্যালাইড থাকে তাহলে ক্লোরোবেনজিন, ব্রোমোবেনজিন, আয়োডোবেনজিন এভাবে নাম হবে। যদি জৈব অ্যাসিড থাকে বেনজালডিহাইড, অ্যালডিহাইড থাকলে যদি জৈব অ্যাসিড থাকে বেনজোইক অ্যাসিড, অ্যালডিহাইড থাকলে বেনজালডিহাইড, এভাবে নামকরণ করা হয়। আচ্ছা, এখন 2টা বেনজিন আমাদের পাশাপাশি রয়েছে, এই যৌগের নাম হলো ন্যাফথালিন। 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 যদি 3টা বেনজিন এরকম পাশাপাশি থাকে, 1টা 2টা 3টা, তার নাম হচ্ছে এনথ্রাসিন। 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 তাহলে বেনজিন জাতকের যত নাম আছে আমরা একটু মুখস্থ করবো, কারণ বেনজিন জাতকের নামগুলো আমরা পরবর্তীতে আবার পাবো। তো এই ক্ষেত্রে আমি বেনজিন জাতকের নামগুলো এখন আলোচনা করছি না, কারণ আমরা যখন অ্যারোমেটিসিটি আলোচনা করব এই যৌগগুলো বারবার আবার ফিরে আসবে, তাহলে আমরা তখন আবার এই নামগুলো রিপিট করব। তোমরা বাসায় এমনি দেখে নিবা, আমি এই মোমেন্ট আলোচনা না করে সেই আলোচনাগুলো অ্যারোমেটিসিটির মধ্যে করব। আচ্ছা দেখো, এখন আমাদের কিছু যৌগ আছে যে সকল যৌগগুলো সাধারণত মেটালের সাথে যুক্ত হয়। আমাদের অ্যালকিন বলো এই টাইপসের যৌগ কিন্তু মেটালের সাথে যুক্ত হয়, তাদের ক্ষেত্রে নামকরণ কীভাবে করব। যেমন ধরো অ্যালকাইলের সাথে যদি আমাদের কোনো ধাতু যোগ হয়, ধাতু, অ্যালকাইলের সাথে যদি কোনো ধাতু যোগ হয় তাদের ক্ষেত্রে আমরা কীভাবে নামকরণ করব। আচ্ছা, যেমন এই টাইপসের যৌগ, তাহলে এই সকল যৌগগুলোর ক্ষেত্রে আমাদের ধাতুর নামটা পরে বলতে হবে, ধাতুর নামটা পরে বলতে হবে ধাতুর নাম রূপে, আর আগের নামটা বলতে হবে অ্যালকাইল রূপে। তাহলে এটা হবে অ্যালকাইল, মানে এটার নাম হচ্ছে মিথাইল। মিথাইল। আর এটার নাম হচ্ছে সোডিয়াম, মিথাইল সোডিয়াম। মিথাইল সোডিয়াম, তাহলে এটার নাম হচ্ছে মিথাইল সোডিয়াম। আচ্ছা দেখো, আমাদের আরও একটা উদাহরণ দেখি। মিথাইল লিথিয়াম। মিথাইল লিথিয়াম। ডাইমিথাইল লেড, 2বার মিথাইল আছে তাই এটার নাম হচ্ছে ডাইমিথাইল। ডাইমিথাইল লেড। ডাইমিথাইল লেড। দেখো এইখানে লেডের সাথে 4বার আমাদের ইথাইল মূলক আছে,
4 বার থাকার জন্য আমরা কিন্তু টেট্রা শব্দ ব্যবহার করব। তাহলে যৌগটার নাম হচ্ছে টেট্রা ইথাইল লেড। টেট্রা ইথাইল লেড, টেট্রা ইথাইল লেড, টেট্রা ইথাইল লেড। তাহলে আমাদের মেটালের সাথে যুক্ত যৌগগুলোর নামকরণের ক্ষেত্রে আমরা ঠিক এভাবে নামকরণ করব। আচ্ছা, এবার কিছু কিছু যৌগ আছে যাদের ক্ষেত্রে নামকরণটা একটু ভিন্ন পদ্ধতিতে হবে। একটু দেখো, যেমন ধরো ইথানোয়িক অ্যাসিড, এই এইচটাকে কোনো মেটাল প্রতিস্থাপন করে ফেলেছে, তাহলে আমরা কি বলবো এই যৌগের নাম? আমাদের আগে মেটালের নাম বলবো, তাহলে এই অ্যাসিডটার নাম হচ্ছে ইথানোয়িক, সেভাবে বলবো ইথানয়েড, তাহলে এটা নয়েড রূপে নামকরণ করব। অর্থাৎ আমাদের প্রতিস্থাপন হওয়ার পর যৌগটা দাঁড়াবে CH3COON, তাহলে আমরা বলবো সোডিয়াম ইথানয়েড, সোডিয়াম ইথানয়েড, ইথানোয়িক অ্যাসিড থেকে তাই ইথানয়েড, সোডিয়াম ইথানয়েড, ইথানয়েড, সোডিয়াম ইথানয়েড, এভাবে নামকরণ হবে। আচ্ছা, এই যৌগগুলোকে বলা হয় গ্রিগনার বিকারক, ম্যাগনেসিয়াম হ্যালাইডের সাথে অ্যালকাইল গ্রুপ যুক্ত থাকে। আচ্ছা, তাহলে এদের নামকরণ করতে হবে, দেখো অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড রূপে, তাহলে এটার নাম হচ্ছে মিথাইল, মিথাইল ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম, মিথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড, মিথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড, তাহলে নাম হবে মিথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এভাবে আমাদের নামকরণ করতে হবে। যাই হোক, তাহলে মেটাল রিলেটেড যেগুলো রয়েছে, মেটালের সাথে যুক্ত যে নামগুলো রয়েছে, আমরা আশা করছি এই সকল নামগুলো ইনশাআল্লাহ সমাধান করতে পারবো। তাহলে আমাদের এখানে মেটালের সাথে যুক্ত নামগুলো একটু বাসায় প্র্যাকটিস করতে হবে। এগুলো পরীক্ষায় আসার জন্য নয়, আমাদের বিভিন্ন ক্ষেত্রে প্রভাবক রূপে বা দ্রাবক রূপে এগুলো ব্যবহার হয়, এর জন্য কিন্তু এটা আমাদের বেশি দরকারি। আচ্ছা, এবার আমরা দেখব যৌগের নাম থেকে গাঠনিক সংকেতে যাওয়া, কিভাবে যৌগের নাম থেকে গাঠনিক সংকেতে যাওয়া যায়। আচ্ছা দেখো, তাহলে আমাদের পরের টপিকস হলো নাম থেকে গঠন, নাম থেকে গঠন, যৌগের নাম থেকে গাঠনিক সংকেত। এই যৌগের নাম থেকে গঠনে যেতে হলে আমাদেরকে কয়েকটা রুলস মাথায় রাখতে হবে। প্রথমত, যে যৌগ দেয়া থাকবে তার মূল যৌগ চিনতে হবে, মূল যৌগের কার্বন সংখ্যা বাছাই করতে হবে, কার্বন সংখ্যা হিসাব করতে হবে। মূল যে যৌগটা থাকবে সেই যৌগের কার্বন সংখ্যা হিসাব করব। দ্বিতীয়ত, কার্বনগুলোকে পাশাপাশি সাজাবো, পাশাপাশি কার্বন সাজানো, তাহলে কার্বনগুলোকে কি করব? পাশাপাশি সাজাবো, অর্থাৎ সিরিয়াল মেনটেন করে সাজাবো। তৃতীয়ত, যে কোনো দিক থেকে নাম্বারিং শুরু করব, যে কোনো দিক হতে নাম্বারিং শুরু করব, নাম্বারিং। এই নাম্বারিংটা আমরা যে কোনো দিক থেকে শুরু করতে পারি, ঠিক আছে? যে দিক থেকে শুরু করে গঠন সেম থাকবে। চতুর্থত, আমরা নাম্বারিং করলাম, এবার কার্যকরীমূলক অথবা আমাদের শাখা বসিয়ে কার্বন কার্বন একক বন্ধন দিব, কার্বন কার্বন একক বন্ধন দিব। তাহলে শাখা কার্যকরীমূলক দেওয়ার পর প্রত্যেক কার্বন কি করব? কার্বন কার্বন একক বন্ধন দিয়ে দেবো। মনে রাখবো যে যেখানে দ্বিবন্ধন হয়েছে কার্বন কার্বন, সেখানে তো আর একক বন্ধন দেওয়ার দরকার নাই। যেখানে কার্বনের মধ্যে বন্ধন হয়নি সেই ক্ষেত্রে আমরা কার্বন কার্বনকে একক বন্ধন দিয়ে দিব। আচ্ছা, এবার আমাদের লাস্ট কাজ কি? গঠন লেখা। গঠনটা কিভাবে লিখব? তাহলে গঠনের ক্ষেত্রে প্রত্যেক কার্বনের অবশিষ্ট যোজনী, অবশিষ্ট বলতে 4 যোজনী বাকি থাকবে, অবশিষ্ট বলতে 4 যোজনী, ঠিক আছে? মানে 4 যোজনী মিলতে যা হয় তাই। অবশিষ্ট যোজনী হাইড্রোজেন দ্বারা পূর্ণ করব, ঠিক আছে? তাহলে দেখো আমাদের নিয়ম কি দাঁড়ালো? যে যৌগটা থাকবে তার
মূল যৌগের কার্বন সংখ্যা হিসাব করব, মানে মূল শব্দ থেকে কার্বন সংখ্যা কত সেটা হিসাব করব। দ্বিতীয়ত পাশাপাশি কার্বনগুলোকে সাজাবো। তৃতীয়ত আমাদের যে কোনো দিক থেকে নাম্বারিং শুরু করব। তারপর কার্যকরীমূলক শাখা বসানোর পরে যদি কার্বনের মধ্যে কোনো বন্ডিং না হয় তাহলে একক বন্ধন দিয়ে দেবো। তারপর প্রত্যেক কার্বনের চার্জ যোগ্যতা মেলানোর জন্য অবশিষ্ট হাতগুলোকে হাইড্রোজেন দ্বারা ফিল আপ করে দেবো। আচ্ছা, এটাই আমাদের মূলত যৌগের নাম থেকে গঠন লেখার টেকনিক। আচ্ছা, একটা প্র্যাকটিস দেখে আসি। দেখো, তাহলে আমি একটা নাম লিখলাম, ধরো 2-মিথাইল 2-মিথাইল বিউট বা বিউটিন 1। ধরো আমার যৌগটা হচ্ছে 2-মিথাইল বিউটিন 1। এখন এই যৌগের ক্ষেত্রে আমরা কি করব, যৌগটার গঠন কেমন হবে সে গঠনটা লিখব। আমার মূল 1 নম্বর কাজ হচ্ছে কার্বন সংখ্যা কাউন্টিং করা। এখানে কার্বন সংখ্যা যেহেতু বিউটিন, তাহলে কার্বন সংখ্যা রয়েছে 4টি, তাহলে আমরা মূল কার্বন সংখ্যা পেয়ে গেছি 4টি। দ্বিতীয় কাজ হচ্ছে কার্বনগুলোকে সিরিয়াল মেনটেন করে সাজানো। আচ্ছা দেখো, 1টা 2টা 3টা 4টা সিরিয়াল মেনটেন করে আমি সাজিয়ে দিলাম। আচ্ছা, আমাদের পরের কাজ কি ছিল? পরের কাজ ছিল আমাদের কার্বন সংখ্যাকে সিরিয়াল মেনটেন করে যে কোনো এক প্রান্ত থেকে নাম্বারিং করতে হবে। তাই এটাকে ধরলাম 1, এটা 2, এটা 3, এটা 4। আচ্ছা, এবং আমরা কি করব, আমাদের শাখা কার্যকরী মূলকগুলোকে বসিয়ে দিব। দেখো 2 এ আছে মিথাইল, তাহলে এখানে একটা লিখলাম মিথাইল। আমাদের বিউটিন আছে 1 এ, তাহলে অ্যালকিন আছে 1 নাম্বার কার্বনের সাথে, এই যে 1। তারপরের নিয়ম কি ছিল, বা এই নিয়মের সাথে আরেকটু অ্যাডিশনাল অ্যাড ছিল যে অবশিষ্ট কার্বনকে একক বন্ধন দিয়ে দিব। তাহলে কার্যকরীমূলক শাখাগুলো বসানোর পর অবশিষ্ট কার্বনগুলোকে একক বন্ধন দিব। তাহলে এখানে বন্ধন আছে দিতে হবে না, এখানে বন্ধন আছে একক, বন্ধন নেই একক। তাহলে যেখানে বন্ধন নেই কার্বন কার্বন একক বন্ধন দিলাম। পঞ্চমত কাজ ছিল কার্বনের চার যোজনী মেলাতে অবশিষ্ট যোজনীগুলোকে হাইড্রোজেন দ্বারা ফিল আপ করবো। এই কার্বনের অলরেডি 2টা যোজনী ব্যবহার হয়েছে, তাই আরও 2টার জন্য আমি 2টা হাইড্রোজেন দিলাম, অর্থাৎ CH2। দেখো এই কার্বনের অলরেডি 4টা যোজনী ব্যবহার হয়ে গেছে, এই কার্বনে 1টা যোজনী 2টা যোজনী, তাই এখানে 2 লিখলাম। এই কার্বনে অলরেডি 1টা যোজনী আছে, তাই CH3। তাহলে আমাদের এই হচ্ছে যৌগটার গাঠনিক সংকেত। আমরা আরও 2-1টা প্র্যাকটিস করে দেখি। দেখো, যদি যৌগটার নাম হয় 3-ইথাইল 2,5-ডাইমিথাইল 2,5-ডাইমিথাইল হেপ্ট 1-ইন। ধরো আমাদের যৌগটা হলো 3-ইথাইল 2,5-ডাইমিথাইল হেপ্ট 1-ইন। এই যৌগটার ক্ষেত্রে আমাদেরকে গঠনে যেতে হবে। তাহলে আমরা আগে 1 নম্বর কাজ দীর্ঘ চেইন কয় কার্বনের ছিল এটা হিসাব করা। দেখো হেপ্ট পেয়েছি, তার মানে কার্বন সংখ্যা 7 অলরেডি পেয়ে গেছি। এবার দ্বিতীয় কাজ ছিল এদেরকে সিরিয়াল অনুসারে সাজানো। 1 কার্বন 2 কার্বন 3 কার্বন 4 কার্বন 5 কার্বন 6 কার্বন 7 কার্বন, আমি সিরিয়াল অনুসারে কার্বনগুলোকে সাজিয়ে ফেলেছি। আচ্ছা, যে কোনো একদিক থেকে নাম্বারিং করব। তাহলে 1, এটা 7 7 নাম্বার, যে কোনো এক প্রান্ত থেকে নাম্বারিং করলাম। এবার শাখা কার্যকরী মূলকগুলোকে বসাবো। 3 নম্বরে আছে ইথাইল, এই যে এই 3-তে আছে ইথাইল, তাহলে CH2 CH3, এই ইথাইল রয়েছে 3 নম্বরে। দেখো আমাদের 2,5-এর ডাইমিথাইল রয়েছে 2 নম্বর, এবং 5 নম্বরে 2টা মিথাইল আছে, তাহলে এখানে একটা মিথাইল। আমাদের 5 নম্বরে একটা মিথাইল। আমার যৌগটা বলছে হেপ্ট 1-ইন, মানে অ্যালকিন আছে কততে 1-এ, তাহলে আমার 1 নম্বরের সাথে দ্বিবন্ধন হেপ্ট 1-ইন। এবার বাকি কার্বনগুলো যাদের মধ্যে বন্ডিং হয়নি তাদেরকে একক বন্ধন দ্বারা আমি ফিল আপ করে দিলাম। এবার আমাদের যতগুলো ফাঁকা যোজ্যতা আছে কার্বনে, চার যোজ্যতা মেলানোর জন্য সবগুলো হাইড্রোজেন দ্বারা ফিল আপ করবো। তাহলে এখানে আমার ফাঁকা যোজ্যতা 2টা আছে, CH2। এই কার্বন অলরেডি 4টা যোজনী ব্যবহার করেছে, এ অলরেডি 3টা ব্যবহার করেছে, তাই একটা হাইড্রোজেন দিলাম। এ অলরেডি 2টা ব্যবহার করেছে, তাই CH2 দিলাম। এর অলরেডি 3টা ব্যবহার হয়েছে, তাই একটা হাইড্রোজেন দিয়ে 4 যোজনী মেলালাম। এর অলরেডি 2টা ব্যবহার হয়েছে, তাই CH2 দিলাম। আর এই কার্বনের 1টা ব্যবহার হয়েছে, তাই CH3 দিলাম। দেখো এই হচ্ছে আমাদের যৌগটার গাঠনিক সংকেত। আচ্ছা, আমরা লাস্ট আরেকটা উদাহরণ দেখি। ধরো
2 অ্যামিনো, আচ্ছা 2 না দিই, 4 অ্যামিনো, 3 ফরমাইল, 2 4 ডাইমিথাইল, 2 4 ডাইমিথাইল, হেক্স 1